দেখছেন বিপ্লবী বাংলা নিউজ, সব খবর সবার আগে। বিপ্লবী বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত। বিপ্লবী বাংলা নিউজের 7টার খবরে আমি তুলে ধরছি। প্রথমেই দেখতে পাচ্ছেন সিপিআই এর পদযাত্রা সারা আগস্ট মাস জুড়ে, কারণ 1 সেপ্টেম্বর হবে দিল্লি চলো। তারপর আসছি বিপ্লবী ফুটপাতে একজন ছিলেন, আর সেই আর বিষয় নিয়ে ফুটপাত সোশ্যাল মিডিয়ায় দখল মুক্ত পুজোর আগে আর নয়, পরে আজ এই ফুটপাতে তারপর আপনারা দেখতে পাচ্ছেন গতকাল সারাদিন বিরোধীদের অনেক কান্নাকাটি শুনলাম। পিসফুল স্ট্রিট, দেখুন পেভমেন্টের ফুটপাতে দুধ গরম করা বিপ্লবী, কিন্তু কেউ এক বাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে। সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে। অবশ্যই এক্সপেক্ট করব কি করে, যারা 28 বছর কংগ্রেস, 34 বছর সিপিএম আর 15 বছর তৃণমূল কংগ্রেস, যারা মানুষের শুধু অ্যাডভান্টেজ নিয়েছে, মানুষকে ঠকিয়েছে, যারা অপারেশন সানশাইন করেছে, আর 15 বছর তৃণমূল তো মানবিকতা কাকে বলে সেটা তো তারা বাংলার মানুষকে ভালোই দেখিয়েছে, আমাকে আলাদা করে বলার কিছু নেই। যারা পয়সা নিয়ে ফুটপাতে হকার বসিয়েছে আর সারা কলকাতা, সারা বাংলাকে শেষ করে রেখে দিয়েছে, ছত্রে ছত্রে দুর্নীতি করেছে, এমন কোনো সেকশন নেই যেখানে দুর্নীতি হয়নি। আজকে তাদের কাছ থেকে অন্তত আমাদের মানবিকতা কাকে বলে শিখতে হবে না। ফ্রিস্কো স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? মাননীয় মুখ্যমন্ত্রী, না আপনারা, না সরকার? আজকে ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? ইউডিএমএ দপ্তর, নগর উন্নয়ন দপ্তর, পুলিশ, সরকার, না আপনারা? আজকে মানবিকতার কথা বলা হয়েছে, আমরা মানবিক, আপনাদের থেকে মানবিকতা শিখতে হবে না। এই ঘটনার 5 দিন আগে আমাদের সমস্ত চেম্বার্সের সাথে মিটিং হয়েছে, খবর নিয়ে নিতে পারেন, যেখানে স্লাম ডেভেলপমেন্ট, স্লাম রিহ্যাবিলিটেশন বলে একটি প্রোগ্রাম আছে। 5টা টাওয়ার যদি ইকোনমিক উইকার সেকশনের জন্য তৈরি করেন, ফ্রিতে দেন, তাহলে 5টা যারা যে টাওয়ার বিক্রি করতে পারবেন, যে ফ্ল্যাট বিক্রি করতে পারবেন, সেইটা করে সরকার জমি দেবে, এরকম একটি প্রোগ্রাম, সেটার বিষয়ে আমরা আলোচনা করেছি। কারণ আমরা স্লাম রিলোকেট করতে চাই।
এই পরিবারকে আগেও বলা হয়েছে আপনারা নিজের বাড়িতে চলে যান, হোমে থাকুন। এই ক্যামেরাতেই তো মহিলা বলছেন আমাকে আমি ধাপাতে থাকি। আচ্ছা বলুন, ধাপাতে যদি থাকেন তাহলে পার্ক স্ট্রিট, ফ্রিস্কো স্ট্রিটের ফুটপাতে এসে দুধ জাল দিচ্ছেন কেন? বারবার বলার পরেও। এই মহিলার ছেলে সামনের কর্ণানী ম্যানশনে কাজ করত, সেখান থেকে চুরি করার দায় তাকে ছাড়িয়ে দেওয়া হয়। এগুলো নয় ছেড়েই দিলাম, কিন্তু একটা ফুটপাত না বড় লোকের না গরিব মানুষের, ফুটপাত মানুষের জন্য। সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছেন ফুটপাতকে মানুষের চলাফেরার জন্য ফ্রি রাখতে হবে। আমরা যে বিশাল ম্যান্ডেট নিয়ে এসেছি আমি বুঝতে পারি বিরোধীদের খুবই অসুবিধা হচ্ছে, সহ্য করতে পারছে না, কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের যা যা বলা হয়েছে আমরা সেই প্রতিশ্রুতি রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এবং মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষ একটি পরিচ্ছন্ন শহর চায়। ইল্লিগাল পার্কিং যদি হাঁটাই সেখানে আপনাদের প্রবলেম হচ্ছে, কেন ইল্লিগাল পার্কিং হাঁটানো হচ্ছে? আর যদি ফুটপাতে বলা হয় যে 3 ভাগের 1 ভাগ ফুটপাতের হকার থাকুক, 3 ভাগের 2 ভাগ পেডেস্ট্রিয়ানের জন্য, পথচারীদের জন্য ছেড়ে দিন, সেখানেও আপনাদের অসুবিধে। আর যদি বলা হচ্ছে এই কেরোসিনের স্টোভ জ্বালাবেন না, সেখানেও আপনাদের অসুবিধে। কর্মসংস্থানের কথা হচ্ছে, বিনিয়োগের কথা হচ্ছে। প্রথমে তো দর্শনধারী, পরে গুণ বিচারী। আর যদি বাইরের ইনভেস্টর, বিদেশ তো ছেড়েই দিলাম, দেশেরই অন্য রাজ্যের ইনভেস্টর এসে দেখে যে অবস্থায় আমাদের ফুটপাত, রাস্তা, ফ্লাইওভার নেই, যানজট, আসবে ইনভেস্টর? তাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 10ই অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তা আমরা ঠিক করে দেব। আজ ড্রেন পরিষ্কার করা হচ্ছে, আজকে কথায় কথায় ওয়াটার লগিং। আপনারা কি করেছেন? 28 বছর, 34 বছর, 15 বছর কেন এই মানুষগুলোর মাথায় ছাদ দেননি? সরকার তো আপনাদের হাতে ছিল, কেন কর্মসংস্থান দেয়নি? কেন টাকা দিয়ে চুরি করে, দুর্নীতি করে হকার বসিয়েছেন? আর আজকে আপনারা বড় বড় কথা বলেন। তাই এটাই বলার যে মানুষের বিশাল ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি, আমরা মানুষের জন্য কাজ করব, সে আপনাদের যতই বিরোধীদের খারাপ লাগুক। এবং কেন খারাপ লাগছে সেটা আমরা বুঝতে পারছি। মানুষ, ইল্লিগাল পার্কিং থাকবে না, ফুটপাত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মানুষ ইজিলি চলাফেরা করবে, স্লামদের জন্য আলাদা অ্যাপার্টমেন্ট হবে, আলাদা বাসস্থান হবে, প্রধানমন্ত্রীর আবাস যোজনা গ্রামীণ এবং আরবান আছে, সেখানে ব্যবস্থা করা হবে, স্লাম রিহ্যাবিলিটেশন স্কিম যেটা আছে তার মধ্যে ব্যবস্থা করা হবে, ইনভেস্টমেন্ট আসবে, ল্যান্ড পলিসিও হবে, আর ইজ অফ ডুইং বিজনেসও হবে। কিন্তু প্রথমে শহরটাকে, কলকাতা পশ্চিমবঙ্গের মুখ, জানলা, সেটাকে সুন্দর করতে হবে। আমাদের সবাইকে ডিসিপ্লিন হতে হবে, সবাইকে। একা একটা সরকারের পক্ষে সম্ভব নয়। আর বিরোধীরা, আপনারা কোনোদিন কাউকে, যে দলে ছিলেন, অন্য দলরা কোনোদিন কাউকে কাজ করতে দেননি, শুধু বিরোধিতাই করে গেছেন। অবশ্যই বিরোধিতা করবেন, কনস্ট্রাকটিভ বিরোধিতা করুন, ডিস্ট্রাকটিভ বিরোধিতা করবেন না, অনাবশ্যক সমালোচনা করবেন না। হ্যাঁ, আমি হয়তো চিৎকার করে বলেছি, সেটা হয়তো আমার আরেকটু সফটলি বা একটু বুঝিয়ে বলা দরকার ছিল। বিপ্লবী বাংলা নিউজ টিভিতে সন্ধ্যা 7টার খবরে দেখতে থাকুন কলকাতায় আজ গড়ে ওঠা সোমবার ধরে আগুন বিপ্লবী বাংলা নিউজে সন্ধ্যা 7টার খবরে দেখতে থাকুন রাজ্যের গুরুত্বপূর্ণ খবর। বারুইপুরে বিজেপি কর্মী পাপি প্রামাণিককে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর টেঙ্গারবেড়িয়া
এলাকায়। দেখতে থাকুন সেই খবর, গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ বিপ্লবী বাংলা নিউজ টিভির সন্ধ্যা 7টার খবরে। আমরা কি এখানে ঘুরবো? আপনার পার্টি आ जाएगा तो ये कंटिन्यू नहीं কথা বলছি। এখানে হামলাটা মারা হয়েছে, ওখানে বক্স আছে। আমরা না গেলে তাদের কি হবে? এই বলে বাবাই বিজেপি ওঠার পরে বাবা এখানে 18 বছর পরে বিজেপি উঠলো, এখানে দাঁড়িয়ে এলো, এসে তারা সবাই বলছে সব ইমান হয়ে গেছে, সব ভালো আছে। আমার বাবা 18 বছর যে বাড়ির বাইরে ছিল, তাই কি এখানে এসে কারোর সাথে কোনো মারপিট না, কোনো ঝামেলা না, তাদের কোনো ক্ষোভ দেখায়। ওদের সবাই আমরা মিলেমিশে থাকবো, আমরা কোনো ঝামেলা চাই না, সবাই থাকবে এখানে। বল এই নিয়ে এই কদিন ছিল, তারপরে বলছে মা বাড়ির যে অবস্থা, সবাই আমার করেই রাগ দেখাচ্ছে, যা অবস্থা করছে মেয়েরা কোনদিনকে আমাকেই মেরে দেবে। আমরা সবাই ভালো মন্দির মেয়েরা। আমার নাম মন্দিরা সরকার, আমি ওর বড় মেয়ে। আমার লাস্টে বাবাকে বললাম বাবা ছেড়ে দাও, পার্টি যেতে হবে না, তোমার মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে, একটা ছেলে ঠিক হয়ে যাবে, একটা দরকার ছেড়ে দাও পার্টি, আর কি হবে? ও সবাই সবার ভালো মন্দ বুঝে গেছে, যেতে হবে না, ছেড়ে দাও। বাবা বলছে মা তাহলে আমি আর যাবো না, আমি এখানে একটা দোকান করছি, এই দোকানেই থাকবো, আর হচ্ছে যে কোথাও যাবো না, কোনো খামারে যাবো না। বলে 1 মাস এখনো হয়নি, আমি সামনে আমার শাশুড়ি মারা গেছে, ঠাকুরটা মারা গেছে 1 বছর হয়। সোনালী ব্রাহ্মণ এইবারে বলে বাবা বলছে যে এরকম এখানে আমাকে বললো যে গিয়েছে 4টার সময় গিয়েছে, 7টার সময় ফিরেছে। আমার নাম পাপড়ি। হ্যাঁ, ফোন করে রেখে দিলাম। কেমন হচ্ছে যাতে? হ্যাঁ, হয়েছে, মানে আচ্ছা পার্টি এটাকে আয় আয় আমাকে বাবা একটা শাড়ি নিয়ে বাবা দেখুন, একটা কালকে রাতে আমাদের কাছে যেটা ইনপুট আছে, একটা পুজো কমিটিকে গঠন করাকে কেন্দ্র নিয়ে গ্রামের মধ্যে একটা বিবাদ হয়। সেই গ্রামের এই বিবাদের উপর ভিত্তি করে একটা গণ্ডগোল সৃষ্টি হয় এবং পরবর্তীতে সেই গণ্ডগোলে কিছু লোক ইনজোর, তার মধ্যে একজন সিরিয়াস ইনজোর হয়, যখন পরবর্তীকালে বাড়িতে হসপিটালে নিয়ে গেলে সেখানটায় ব্রডডেড করে হসপিটাল ব্রডডেড ডিক্লেয়ার করে। পলিটিক্যাল পরিচিতির ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না, কারণ ওখানে যেহেতু কোনো রাজনৈতিক প্রোগ্রাম হচ্ছিল, তারা কোন পলিটিক্যাল পার্টিতে বিলং করে এই বিষয়ে বলা সম্ভব নয়। সেটা তদন্তধীন এবং যারা রাজনৈতিক কর্মীছে তারা সেই বিষয়ে মন্তব্য করে। পুলিশের কাছে একটা ইনসিডেন্ট ঘটেছে এবং সেই ঘটনার কাছে যারা দোষী আছে, বাড়ির লোকের কমপ্লেনের ভিত্তিতে এবং প্রত্যক্ষদর্শীদের যে বয়ান আছে সেটার ভিত্তিতে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে, আইনানুগ ব্যবস্থা করে তাদের দ্রুত অ্যারেস্ট করা হবে এবং কোর্টের কাছে পরিবারের তরফ থেকে কিছু নাম দেওয়া হয়েছে, যেগুলো আপনাদের সামনে সকলের সামনে ওনারা কিছু নাম বলেছেন। বিশেষ করে যে ডিসিজ আছে, ওনার ওয়াইফ কালকে ওনার সঙ্গে ছিলেন, ওনার প্রেজেন্সেই ওনাকে অ্যাটাক করা হয়েছিল এবং ওনার উপরে যে অত্যাচার করা হয়েছে সেটার ব্যাপারে উনি কিছু নাম মেনশন করেছে। সেই নামগুলো ওনার বড় মেয়ে লিখিতভাবে আমাদের কাছে দিয়েছেন। যদিও উনি যেটা বলেছেন সেগুলোকে ক্যামেরা করেছেন, মিডিয়া বন্ধুরাও সেখানে ছিলেন, তাদের সঙ্গে উনি কিছু নাম মেনশন করেছেন। সেই নামগুলোকে আমরা ভেরিফাই করে দেখছি এবং তাদের নিশ্চয় দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কমপ্লেন এখনও আমরা পাইনি, কিন্তু তথাপি আমরা ওই গণ্ডগোলের ভিত্তিতে কিছু লোককে ডিটেন করছি, যাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তের ভিত্তিতে তাদের যদি কোনো রকম ইনভলভমেন্ট থাকে তাদের না এরকম কোনো মন্তব্য করবো না, কারণ কালকে আমি আগেই বললাম আপনার কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না বা
ব্যানার নিয়েও কেউ ছিল না, তো সেহেতু পলিটিক্যাল কিছুই করা যাবে না। গ্রামের পুজোর কমিটি তৈরি করাকে কেন্দ্র করে গণ্ডগোল, সেটাই প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, এবং সেই গণ্ডগোলকে কেন্দ্র করে মারামারি হয় এবং তাতে কিছু লোক ইনজিওর্ড হয়, একজন সিরিয়াসলি ইনজিওর্ড। কতজনকে আটক করা হয়? এই মুহূর্তে আমাদের কাছে 3 জন আছে, কিন্তু তারা সঠিকভাবে এর সাথে যুক্ত আছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ। তদন্তের ভিত্তিতে যদি তারা মানে এর সাথে যুক্ত থাকে তাহলে প্রাথমিক তদন্তে সিরিয়াস ইনজুরি আর কারণে কিছু মাইনর ইনজুরি আছে, যারা ফার্স্ট এডে পড়ে যে যা নিজের জায়গায় চলে গেছে, এবং সম্ভবত তাদের মধ্যে কিছু লোক এরকম আছে যারা এই অন্যায় কাজের সাথে যুক্ত ছিল, কিন্তু তারাও পড়া দরকার। আমরা তাদের মধ্যে বিপ্লবী বাংলা নিউজের 7টার শেষ খবর, শেষ গুরুত্বপূর্ণ ব্রেকিং। মোবাইল উদ্ধার করে এসডিপিও শেখ শামসুদ্দিন। দেখতে থাকুন সেই ছবি তুলতে হবে। স্যার এখানে সুভাষ সাহা দেখে দেখেন আমি ঘরে করছি ডাইনে দিকে এদিকে দেখেন এদিকে দেখেন আচ্ছা, কোথায় এসেছিলেন? শামসাগঞ্জ থানায় এসেছিলাম। মোবাইল চুরি হয়ে গেছিল, ওটা শামসাগঞ্জ থানা থেকে ফিরিয়ে দিল। মাঝখানে চুরি হয়েছিল, তার সাথে সাথে আমাদের থানার মানে সুব্রত স্যারের এবং আমাদের দীপক অজয় স্যারের কাজের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আমার দোকানে চুরিও হয়েছিল 30শে জুলাই, সেটা 4 ঘন্টার মধ্যে আমার সলিউশনে করে দিয়েছিল। 2,77,000 টাকা, 10টা ডেবিট ক্রেডিট কার্ড, একটা চাঁদির কয়েন, সব কিছুই আমাকে উদ্ধার করে দিয়েছে। শামসাগঞ্জ থানার মানে যা করেছে এর জন্য আমি একান্ত চিরকৃতজ্ঞ হয়ে আছি। শামসাগঞ্জ থানা আইজি সুব্রত ঘোষ, ওনার কাছে কতটা আপনারা? আমি একান্ত মানে কি বলবো, ওনার কাজে আমি অত্যন্ত প্রশংসনীয় এবং ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে আছি। তার সাথে সাথে দীপক অজয় স্যারও ভূমিকা অত্যন্ত ভালো রয়েছে। কতদিন আগে ফোনটা হারিয়েছিল? ফোনটা হারিয়েছিল 1.5 মাস আগে। মোবাইল 1.5 মাসের? এটা ইনফিনিক্স নোট 30 5G। কম টাইমে ফোন উদ্ধার করে দিল। হ্যাঁ, ওনাদের ভূমিকা খুবই ভালো। শুধু আমি না, আমার মতো আরও 50 জনের মোবাইল উদ্ধার করে দিল শামসাগঞ্জ থানা। এটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার, এজন্য আমি শুধু। আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী, বাড়ি বোগদাতনগর।